ইংরেজি শেখার এই ক্লাসে আমি বারবার করেই চেষ্টা করে যাচ্ছি যে একদম ছোট শিশু, সাধারণ মানুষ, কি বলবো, গৃহবধূ, অফিস কাচারিতে ব্যবসাতে ব্যস্ত যে সমস্ত মানুষ আছেন, মানে সাধারণ সেন্সে যে সমস্ত মানুষের ইংরেজির প্রতি কিছুটা না জানা আছে, ইংরেজির প্রতি কিছু ভয় আছে, একদম সাধারণ পরিস্থিতির মধ্যে দিয়ে গল্প করতে করতে তাদের কিছুটা ইংরেজির ধারণা গঠন করতে করতে দক্ষতা আনার চেষ্টা করছি। এর সঙ্গে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস, যেটা একেবারে হাতে কলমে বইতে উদাহরণ দিয়ে আমি সেটা শেখানোর চেষ্টা করছি। তো অনেক ক্ষেত্রে হচ্ছে কি যে সাধারণত পড়ানোর ক্ষেত্রে, বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রেও যেটা দেখা যায় যে একটি জিনিসকে একবার একটা বলে দিলাম, তাতে অনেক সময় পরিস্থিতিটা বা তার বোধটা ক্লিয়ার হয় না। সেক্ষেত্রে অনেক সময় কি দরকার হয় যে একই জিনিসকে বিভিন্ন রকম উপায়ে তাকে বোঝানোর দরকার পড়ে। তো গত ক্লাসেও যেটা করেছিলাম যে আমি বিভিন্ন রকম ভাবে একদম লেটার থেকে শব্দ গঠন থেকে ধীরে ধীরে বাক্যের কতগুলো ভাগ, ওয়ার্ড কি করে তৈরি হচ্ছে, তার উচ্চারণ কেমন, এই সমস্ত ডিটেলে আলোচনা করেছি। তার সঙ্গে একটা জিনিস যেটা আলোচনা করেছি, এতদিন তো আমরা অন্যান্য ক্লাসগুলোতে সিঙ্গুলার, প্লুরাল, এস, ইএস এর ব্যবহার এগুলো শিখেছি। তেমনি এগুলো বেশ কিছু জিনিস এমন ভাবে শিখিয়েছি যে যাতে অনেক মানুষেরই অনেক ধরনের সমস্যা থাকে, যেমন এস এবং ইএস এর ব্যবহার কখন কোথায় করব, সেগুলোর ব্যাপারে ডিটেল ক্লাস নিয়েছি। যারা নতুন জয়েন করেছে ক্লাসে তাদের বলবো যে পিছনের ক্লাসগুলো সবাই দেখবে। পরীক্ষার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি, মানসিক চাপ কাটানো, এই সমস্তর উপরেও আমি প্রচুর ক্লাস নিয়েছি, সেগুলোকেও তোমরা দেখার চেষ্টা করো। অ্যাট দি সেম টাইম আমি যেটা চাইছি এই ক্লাসে, আগের ক্লাসে আমি হিন্টস দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে যে আমি বাক্যটা তখন গঠন করতে পারছি, সেটা কি সিম্পল থিওরি। আজকে সেইটার ব্যাপারে একটু ডিটেল আলোচনা করব। এক সেকেন্ড, একটা সেটিং একটু ঠিক করে নিই তার আগে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আগের ক্লাসে কি শিখেছি, বাক্যের গঠনটা কিরকম হয়, এর ওপর আমি ডিটেল ক্লাস নিয়েছি, সেগুলো অবশ্যই দেখো তোমরা। তো বাক্যটা গঠন কিভাবে হচ্ছে যে সাবজেক্ট, কর্তা, আগের ক্লাসে ডিটেলে দিয়েছি, সেটা দেখে এই ক্লাসে এসো, প্লাস ভার্ব মানে ক্রিয়া, তার সঙ্গে অবজেক্ট। এই হচ্ছে বাক্যের একটা গঠন, ইংরেজি বাক্যের গঠন। এখন সাবজেক্ট এবং ভার্ব থাকলেও কিন্তু বাক্য গঠন করা যাচ্ছে। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। সাধারণত কি যে অনেক সময় সাবজেক্ট এবং ভার্ব থাকলে বাক্য গঠন হচ্ছে, কিন্তু কিরকম হচ্ছে, আই প্লে, আমি ফুটবল খেলি, এই আমি খেলি। এবার আমি কি খেলি, আমি আমি খেলি, এটা তো একটা বাক্য হলো, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, কোনো কর্ম নেই। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, তখন কিন্তু কর্ম এসে গেল, কে, ফুটবল। মানে আমি কি খেলি, আগের ক্লাসে শিখিয়েছি, ভার্ব, কর্তা যদি ভার্বকে প্রশ্ন করে কি, কোথায়, কিভাবে, এই সমস্ত গুলো, তখন কর্মকে পাওয়া যাচ্ছে। তাহলে কি দেখা গেল যে আই প্লে, এটা একটা বাক্য হলো, এর সঙ্গে যখন যোগ হয়ে যাচ্ছে ফুটবল, তখনও সেটা একটা মানে ঠিকঠাক বাক্য হলো। তাহলে কি দাঁড়ালো, আমি দুরকম ভাবেই কিন্তু বাক্যকে গঠন করতে পারছি। কোনো কোনো বাক্যে আমার অবজেক্ট থাকে, কোনো কোনো বাক্যে অবজেক্ট না থাকলেও চলে। এইবার যেটা বলেছিলাম, সাধারণ বইতে বা অন্যান্য ভাবে যেভাবে শেখানো হয়, ওই নাউনের পরে প্লুরাল, এই প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপজিশন, এরকম করতে করতে আমি কিন্তু এখানে একটু প্রথার বাইরে গিয়ে শেখাচ্ছি। আগে তো বাপু একটা বাক্য দিয়ে যে তোমাদের আমি উদাহরণটা বোঝাবো,
তো সেইটা করতে গেলে প্রথম যেটা লাগবে, আমাকে ভার্বকে বুঝতে হবে। আমি ক্রিয়া না হলে তো আমি বাক্যটাই বোঝাতে পারবো না তোমাকে। তার জন্য কি করলাম, নাউনটা করিয়ে নিলাম, প্রোনাউনটার ব্যাপারে হালকা ধারণা দিয়েছি, দিয়ে তাহলে এটা কি লাগছে, নাউন এবং প্রোনাউন কিসের কাজে লাগছে, কর্তা প্রোনাউন এবং নাউন কিসে লাগছে, সাবজেক্টের ক্ষেত্রে লাগছে আর অবজেক্টের ক্ষেত্রে লাগছে। আবার সেম উদাহরণটা দিই, আই প্লে ক্রিকেট। তাহলে আইটা কি হলো, একটা প্রোনাউন, আমার তো একটা নাম আছে, নামের পরিবর্তে মানে আই বলছে আই কেটে দাও, ইউ দাও, ইউ তো একটা নাম আছে, তোমার তো একটা নাম আছে, তার পরিবর্তে যেহেতু ব্যবহার করছি, নামের পরিবর্তে যা ব্যবহার করছি ইউ, নামের পরিবর্তে ব্যবহার করছি ইউ, তার মানে ইউ একটা প্রোনাউন। তাহলে কি হলো, নাউন বা প্রোনাউন আমার কর্তাতে লেগে গেল। আচ্ছা, এখানে দেখো অবজেক্টে ক্রিকেট, ক্রিকেট মানে আবার একটা নাউন। তাহলে কি হচ্ছে, এই নাউন বা প্রোনাউন ক্রিকেটে অবজেক্টে লেগে গেল। আর ব্যালেন্স পড়ে থাকলো যেটা, যেটা না হলে আমার বাক্যটা হবেই না, সেটার নাম হচ্ছে ভার্ব, যেটা প্লে বা খেলা করা। এবার এসো, এইটার জন্য আমি এই ক্লাসটা নিচ্ছি, যে এইটা অবধি তো আমি বুঝতে পারলাম যে ভার্ব ডিটেলে বলছি। এবার ক্লাসটা একটু ধৈর্য সহকারে প্রত্যেকে দেখবে এবং পুরোটা দেখবে যদি ভালোভাবে শিখতে চাও। আমি দ্রুত যদি বই রিডিং করে চলে যেতাম তাহলে তো হয়েই যেত, সেটা তো করছি না, আমি ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে চেষ্টা করছি, সেই জন্য একটু ধৈর্য ধরে থেকো। এবার আসবো যেটা, সেটার নাম হচ্ছে ভার্বটা কিভাবে ব্যবহার হবে, ভার্বের ভাগগুলো মোটামুটি কি কি সেইগুলো বোঝানোর চেষ্টা করব। তো ভার্ব মানে আমি কি জানলাম এতক্ষণ, ক্রিয়া, যা দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। ভার্ব দিয়ে কি বোঝাচ্ছে, কোনো কাজ, কাজের শব্দ যেটা ব্যবহার করা হয় বাক্যে সেটাকে বলছে ভার্ব। খেলা করা, ঘুমানো, খাওয়া, পড়া, যা কিছু আছে, গান করা, নাচা, মানে যা কিছু হতে পারে, যা দিয়ে তুমি কাজ করাকে বোঝাতে পারবো, যে শব্দটা দিয়ে, সেইটাকে বলা হচ্ছে বাক্যের ভিতরের ভার্ব বা বাক্যের ক্রিয়া। আর ক্রিয়া না থাকলে বাক্য গঠন সম্ভব হয় না। সিঙ্গেল একটা ওয়ার্ড দিয়ে অনেক সময় বাক্য হয়, সেটা আলাদা একটা উদাহরণ দিয়ে দেখাবো। কিন্তু মোটামুটি এই যে থিওরিটা দেখিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে, তোমার মেন হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে তোমার লাগবেই লাগবে, সাবজেক্ট এবং ভার্ব এই দুটোকে তোমার লাগছে। তাহলে ভার্ব যে ক্রিয়া, এই ক্রিয়াটাকে এবার একটু ডিটেলে আসি। আচ্ছা, খেলা করা, এই খেলা করা বা খাওয়া, আচ্ছা আমরা সারা দিনে এটাকে কিভাবে ব্যবহার করি। প্রথমত এটা বলি যে আমাদের উচ্চারণ থেকেই কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। আমি খেলা করি মানে আমি এখন খেলাটা যেন সাধারণ করে থাকি, করছি। তাহলে এটা কি হলো, এখন, এখন আমি খেলা করেছিলাম কথাটা যদি বলি তাহলে কি হবে, আমি খেলা করেছিলাম, যে কাজটা আমার করা হয়ে গেছে সেটাকে আমি কি বলবো, অতীতকাল, অতীত হয়ে গেছে। আমি খেলা করি মানে এখন এখন ঘটছে জিনিসটা, সেটা হচ্ছে বর্তমান কাল। আমি খেলা করব এই কথাটা যদি বলি তাহলে কি হচ্ছে, সেটা এখনো হয়নি, হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে কাল, এই যে ক্রিয়া, কাজটা কি, খেলা করা, এই একই কাজটাকে আমরা বিভিন্ন টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে
উচ্চারণ করছি, এবং ওই উচ্চারণের পরেই কিন্তু আমি বুঝতে পারছি যে ওই কাজটা কখন ঘটেছে। এই ক্রিয়াটা উচ্চারণ করলে হয় না, আমরা সাধারণভাবে কাজটাকে বোঝাতে পারি না। ক্রিয়ার সঙ্গে যদি ক্রিয়ার মানে সময় বোঝানোর মতো কোনো কিছু উচ্চারণ করি, তখন আমরা বোঝাতে পারি যে সেটা কখন ঘটেছে, বা একদম ঠিকঠাক ভাবে বাক্যটার মনের ভাবটাকে প্রকাশ করতে পারি। তাহলে ক্রিয়া প্রধানত কটা কাল, একে বলা হচ্ছে ক্রিয়ার কাল, টেন্স। টেন্স বা ক্রিয়ার কাল। কাল বা সময় বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কটা পেলাম? আমরা এটা পেলাম যে ক্রিয়ার কাল মোটামুটি 3 প্রকার। এর মধ্যে আবার ভাগ আছে, সেগুলো দেখাচ্ছি। আর এই সূত্রে তোমরা যারা ক্লাসটা করছো, এটা বলে রাখি, এটা কিন্তু আমি খাতায় কলমে, এটা ছাড়া, এই বোর্ড ছাড়া আমি একদম বই থেকে উদাহরণ দিয়ে খাতায় কলমে রেকর্ডিং দিয়ে আলাদা অ্যাডভান্স ক্লাস আরো ডিটেলে বোঝাবো। তো ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল বা সময়, বা এটাকে যদি সাধারণভাবে বলা হয় টেন্স, ক প্রকার হলো? একটা হলো বর্তমান, একটা হলো অতীত, আর একটা হলো ভবিষ্যৎ। তাহলে ইংরেজিতে এদেরকে কি বলছে? বর্তমান মানে প্রেজেন্ট, PRESENT। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। কাল কথাটার মানে কি? এই যে টেন্স, এই টেন্স কথাটার অর্থ হচ্ছে কাল বা ক্রিয়ার কাল বলতে পারো। তাহলে প্রেজেন্ট টেন্স। অতীত কাল মানে কি? পাস্ট টেন্স। ঠিক আছে, আর ভবিষ্যৎ মানে কি? ফিউচার টেন্স। তাহলে 3টে কাল পেলাম। প্রধানত 3টে সময়ের মধ্যে আমাদের জীবনের কাজকর্মগুলো ঘটে, এবং আমরা একজনের সাথে আর একজনকে সেইভাবে সেই কাজটাকে বোঝাই। আমি অফিসে গিয়েছিলাম, আবার এটা বলি, তুই কাল কি অফিস যাবি? হ্যাঁ, আমি কাল অফিস যাব, মানে সেটা হয়নি, হবে। তুই স্কুল যাবি না? হ্যাঁ, আমি স্কুল যাব। আবার তুই কাল স্কুল গিয়েছিলি? হ্যাঁ, আমি কাল স্কুল গিয়েছিলাম, মানে ওটা অতীত। আর আমি এখন স্কুলে পড়া করছি, মানে এখন ঘটছে ঘটনাটা। এবার এসো, এই কালের মধ্যে এই উচ্চারণগুলো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে সেইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সহজে বোঝানোর ক্ষেত্রে এই ট্রিক্সটা মাথায় দেবো। তাহলে এই 3টে কাল তোমরা বুঝে গেছো, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এবার এটা মুছে দিচ্ছি। এবার খেয়াল করো, আমি আগের ক্লাসে ভার্বকে দুভাবে দেখিয়েছি মোটামুটি। একটা হচ্ছে মেন ভার্ব, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো এই যে মেন ভার্ব কারা কারা
সেটাও বলেছি। যে ভার্বটার মাধ্যমে বা যে ক্রিয়াপদটার মাধ্যমে সরাসরি কোনো কাজ করা বুঝিয়ে দিচ্ছে। প্লে মানে বুঝতেই পারছি ওটা খেলা করা, ইট মানে খাওয়া, মানে বুঝতেই পারছি ওটা কাজ করা, ঠিক আছে। কিন্তু এ বাদে এক ধরনের ভার্ব আছে যেটা কাজে লাগে সাধারণ বাক্যকে বোঝানোর জন্য, তখন ভার্বকে পাওয়া যায় না, ঠিক আছে। যে ওর নাম এইটা যদি এই বাক্যটা লিখি, যেমন এইটাও লিখছি, দুটো বাক্য পাশাপাশি লিখছি, দেখো রাম প্লেস ফুটবল, ঠিক আছে। আর একটা হচ্ছে রাম গুড বয়। বলো তো এই ভার্বের মধ্যে তো এই প্লে কথাটা বা প্লেস কথাটা আছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি কিন্তু নাম্বার অলরেডি শিখিয়েছি নাউনের সময়, এবং কোন নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন শিখিয়েছি, এবং কেন থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হয় এস এবং ইএস যোগ হয় ভার্বের সঙ্গে, সেটাও শিখিয়েছি। কাজে আমার পুরোনো ক্লাস দেখো, আগের ক্লাস দেখলে কিন্তু পরের ক্লাস দেখতে পারবে, বুঝতে পারবে। ঠিক যেভাবে বাড়িতে বসে পড়ানো হয় আমি ঠিক সেইভাবে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একের জায়গায় 10 বার বোঝাবো। আর সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে যে এইটা বুঝতে পারিনি, আমি সেটা বুঝিয়ে দেবো। এবার দেখো এইখানে ভার্ব আছে প্লেস আছে, এই বাক্যটা দেখো রাম একটা নাউন আছে বা সাবজেক্ট আছে, আচ্ছা গুড মানে ধরো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বয় মানে আবার একটা নাউন, ঠিক আছে। তাহলে কি হলো, এতে আমি ধরে নিই যদি এটা সাবজেক্ট, রাম সাবজেক্ট, আর এটা যদি অবজেক্ট হয়, ভার্বটা কোথায় গেল? তাহলে আমরা তো জানি যে ভার্ব যদি না থাকে তাহলে সেটা বাক্যই হবে না। রাম ভালো ছেলে, এর মধ্যে ভার্ব নামক জিনিসটা আসলো কোথা থেকে? ভালো ছেলে তো ভালো ছেলে, খুব ভালো কথা, খারাপ ছেলে তো খারাপ ছেলে, ভার্বটা কোথায়? ভার্ব নেই এখানে এই বাক্যে, কিন্তু ভার্বকে আনতে হবে। কি করে আনবো? টেনে হিসড়ে আনবো না, ধার নেব। সেই ধার কোথা থেকে নেব তার একটা বাক্স তৈরি করে দেওয়া আছে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওই যে বললাম, বর্তমান কালের ক্ষেত্রে কি হবে, ওই ভার্ব আমি ধার নেব হচ্ছে am, is এবং are। am কিসের ক্ষেত্রে খাটবে? I, we, ফার্স্ট পারসনের ক্ষেত্রে, ঠিক আছে, এইভাবে লিখে দিলাম। ফার্স্ট পারসনের ক্ষেত্রে am খাটবে। is কোথায় খাটবে? থার্ড পারসনের ক্ষেত্রে, বর্তমান কালে। থার্ড পারসন বর্তমান কাল কি সাধারণ বর্তমান কালের ক্ষেত্রে কিন্তু থার্ড পারসনে ইজ খাটবে, ঠিক আছে। আর আরটা কোথায় খাটবে? ইউ, ইউ এবং দে, এই তিনটে ক্ষেত্রে আমি আগের ক্লাসে ছক করে দেখিয়ে দিয়েছি, ওটা গুলো আর খাটবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু রাম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, রাম তো অনেকগুলো রাম না, রাম একটা ছেলে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে আমাকে ইজ বসাতে হবে, এই ভার্বকে আমার ধার নিতে হবে, এই ধার নেওয়া ভার্বকে বলা হচ্ছে, দেখো এই হচ্ছে প্লে, কিন্তু দিয়ে আমাকে বুঝাতে হবে খেলা করা, ওটা হচ্ছে মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, বললেই বোঝা যাচ্ছে ওটা খেলা করা। কিন্তু এখানে কোনো ভার্ব ছিল না, ইজ মানে এটা হয়, হয় কথাটা আনলাম। বি ভার্বের একটা রূপ হচ্ছে ইজ, এম ইজ আর, ঠিক আছে। তাহলে এই বি মানে কি হওয়া, এবার এই বি হওয়াটা ফার্স্ট পারসনের ক্ষেত্রে এম হিসেবে ব্যবহার হচ্ছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এম হিসেবে ব্যবহার হচ্ছে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন এদের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আর, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে? ইজ। ওই বি ভার্বেরই তিনটে রূপকে ধার নেওয়া হচ্ছে, যার আসল কথা হচ্ছে হওয়া। তো রাম হয়, এখানে একটা এ দেওয়া হলো, তাহলে আরো ভালো হয়, রাম ইজ এ গুড বয়। এইবার বাক্যটা ঠিকঠাক বোঝা গেল।
এবার বাক্যটা বোঝা গেল ঠিকঠাক। তাহলে এই যে ইজ যে ভার্বটা আছে, এই ভার্বটাকে কি বলা হবে? এই ভার্বকেই কিন্তু বলা হবে অক্সিলিয়ারিস। আচ্ছা, সাহায্যকারী সাহায্যকারী ক্রিয়া, এটা ছিল হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হয়নি, বই থেকে ডিটেলে আর একবার করিয়ে দেবো সব ডিটেল অ্যাডভান্স ক্লাসে। আর এইটা হচ্ছে অক্সিলিয়ারিজ। ঠিক আছে, সাহায্যকারী ক্রিয়াপদ। তাহলে ভার্ব করকম পেলাম এখানে? এক হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারিজ বা সাহায্যকারী ক্রিয়াপদ। এবার এই সাহায্যকারী ক্রিয়াপদের কিন্তু অনেক রকমের রূপ আছে। সেরকম কিরকম? এটা মুছে এই সাহায্যকারী ক্রিয়াপদকে ঠিক ভাবে কিন্তু বাক্যে ব্যবহারটা শিখতে হবে। এখন আমি প্রথমে ওই অংশটা ছেড়ে আসলাম কতদূর পর্যন্ত? আমি ওই অংশটা ছেড়ে আসলাম টেন্সের কত প্রকার টেন্স হয়। এক হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, দ্বিতীয় হচ্ছে ফিউচার। এইবার এই মাঝখানে কটা কথা বলে নেওয়া খুব দরকার, তাহলে এর পরের অংশটা তোমরা বুঝতে পারবে। দেখো, বর্তমান কাল কত রকম ভাবে আমরা প্রকাশ করি। খাওয়া কথাটাকে আমি খাই, সাধারণভাবে খাই মানে বর্তমান কালেই হচ্ছে সেটা। আমি খাচ্ছি, খাওয়া কথাটা পাল্টে গেল ইচ্ছি যোগ হলো তার সাথে, খাচ্ছি, সেটাও বর্তমান কাল মানে সেটা তো অতীত হয়ে যায়নি, আমি খাচ্ছি এখন। এরপরে হলো যেন সবে কাজটা শেষ হয়েছে কিন্তু সেটা বর্তমান রয়েছে। আমি খেয়েছি, এই তুই খেয়েছিস? হ্যাঁ আমি খেয়েছি। এই তুই পড়েছিস? হ্যাঁ আমি পড়েছি। অতীত হয়ে যায়নি, মানে সবে কাজটা শেষ হয়েছে, তার রেস্টটা রয়ে গেছে, তখনও রেস্টটা রয়ে, মানে খেয়েছে মানে সবে খেয়ে উঠে পড়েনি, তখনও খাচ্ছে। এরকম পড়ছে বা পড়ছে না, তখন পড়ছে না কিন্তু পড়াটা শেষ হয়েছে, পড়েছে এটাও বলা হয়। তেমনি আমি আরো কথা বলি কিরকম, যে আমার খাওয়া হয়ে গেছে, আমি গিয়েছিলাম, আমি পড়েছিলাম, এরকম। আমি সিনেমা দেখেছিলাম, আমি ক্রিকেট খেলেছিলাম, এইরকমও কথা বলা হয়। এটা আমরা অতীতকালে ব্যবহার করি। তাহলে এই অতীতকালে যেমন আমি গিয়েছিলাম কথাটাও ব্যবহার করি, তেমনি আবার এটাও বলি না যে আমি খেলছিলাম, গিয়েছিলাম না, আমি খেলেছিলাম না। খেয়াল করো, একটু তফাৎ। আমি খেলছিলাম, কি হলো? একটু তফাৎ হয়ে গেল। তাহলে দেখছো যে সময় যত পাল্টে যাচ্ছে, কথার উচ্চারণ একটা শব্দ বা ভার্বের ওপরে একটু করে পাল্টে যাচ্ছে। সেইটা থেকে আমরা কি বুঝতে পারি যে সেই ছেলেটি বা সেই মেয়েটি বা সেই বিষয়টা, ঘটনাটা কোন টাইমে ঘটেছে। দেন আমি খেলবো, আমি খেলতে থাকবো, বা আমি পড়তে থাকবো, আমি পরীক্ষা দিতে থাকবো, তখন তো এই পরীক্ষা চলবে, এরকম কথাও বলি। তাহলে অনেক রকম ভাবে আমরা আমাদের কাজটা কোন সময় সেইটাকে ব্যাখ্যা করি। আর এই ব্যাখ্যা করতে গিয়ে আমরা ক্রিয়ার এই কালগুলোকে আবার 4 ভাগে ভাগ করেছি। যেমন ধরো প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স
বা বর্তমান কাল। এই বর্তমান কালকে আমরা কি করেছি, বলো না, প্রত্যেকটা কালকে তিনটে যে কাল আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটেকে আমরা কি করেছি, চারটে ভাগে ভাগ করে নিয়েছি। কিরকম ভাবে ভাগ করেছি? প্রেজেন্ট টেন্সটা 4 ভাগে ভাগ করেছি। এক, সাধারণ বর্তমান, সাধারণ কথাবার্তা যেমন বলে থাকি, স্টেটমেন্ট, আমি খাই, আমি বসি, আমি খেলি, আমি পড়ি, এরকম কথা যেগুলো আছে তাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাকে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সাধারণ বর্তমান। তাকে বলছে সাধারণ বর্তমান কাল। এরপরে যে এটা কি, ওই ওই উদাহরণগুলো বললাম। এরপরে হচ্ছে 2 নম্বর কি, প্রেজেন্ট প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস। মানে কি, যে কাজটা চলছে, আমি খাচ্ছি, আমি খেলছি, এইগুলো মানে কি, ঘটমান বর্তমান। যে কাজটা তখন চলছে। এরপর হচ্ছে ঘটিত বর্তমান। মানে সবে দেখো, এইগুলো টার্মগুলো যদি নাম যারা সাধারণ শিখছো, এই টার্মের নামগুলো না জানলেও আমার এই টেকনিক গুলো শেখো, উচ্চারণটা কি হবে ওই ক্ষেত্রে সেটা কাজে দেবে। আর খাতা নিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস নোট করো, প্রত্যেককেই বলি খাতা নিয়ে ক্লাসে বসতে। ঘটিত বর্তমানটা কি, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরের একটা আছে যেটা একটু রেয়ার ব্যবহার হয়, কিন্তু হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে ঘটিত ঘটমান বর্তমান। কিরকম ব্যাপার সেটা? ঘটিত ঘটমান বর্তমান কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটে যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আছে, ঠিক এই রকমই পাস্টের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। এখানটা হয়ে যাবে অতীত। কি হবে? এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম এই চারটে থাকবে, অতীত। তখন কি হয়ে যাবে, এই প্রেজেন্ট কথাগুলোকে কেটে দিয়ে এখানে লিখতে হবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাধারণ অতীত, এখানে আর বর্তমান থাকবে না তখন, ঠিক আছে, সব কটাতে অতীত হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান অতীত। ঘটিত অতীত, পাস্ট পারফেক্ট। আর ঘটিত ঘটমান বা ঘটমান ঘটিত অতীত দেখো, এগুলোর বাংলা যে শব্দগুলো দিচ্ছি এগুলো এক একজন এক এক রকম ভাবে বলে, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি যেভাবে শিখেছি সেভাবে শেখাচ্ছি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম, তুমি চলে যাও ভবিষ্যৎকালের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, ওই একই, জাস্ট এই পাস্টটা পাল্টে যাবে।
প্রত্যেকটি কালেরই তার মানে এরকম 4টে করে রূপ আছে। এখানে ফিউচারের ক্ষেত্রে সেম জিনিস হবে না, FUTURE ফিউচার মানে ভবিষ্যৎকাল, যে ঘটনা ঘটেনি, ঘটবে। ভবিষ্যৎকাল, রাইট? তাহলে এইখানেও সেইগুলো পাল্টে যাবে। আমি দ্রুত সেগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এগুলো পাস্ট গুলো সব পাল্টে হয়ে যাবে ফিউচার, মানে হবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট সাধারণ ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস মানে চলছে যে ভবিষ্যৎটা, মানে ঘটমান ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট মানে ঘটিত ভবিষ্যৎ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এর মধ্যে খেয়াল রাখবে এই যে অংশটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা ইংরেজিতে ব্যবহারটা একটু কম। লাস্টের যে অংশটা থাকছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই কালের ব্যবহারটা একটু কম থাকে ইংরেজিতে। কেন সেটা তোমরা যখন উদাহরণ দিয়ে আমি ডিটেল দেখাবো তখনই বুঝতে পারবে। এই তিনটে যে টেন্স, যে কাল, তার আবার যে 4টে করে রূপ, কেন সেই রূপ? আমরা এই যে কথা বলি, এই কথা বলতে গিয়ে এক একটা কথা এক একটা দিকে এক একটা টাইমের কথা বলি, সেই টাইম গুলোকে বোঝানোর জন্য তাহলে কি করতে হচ্ছে আমাকে? এই এই জিনিসটার আশ্রয় কি নিতে হচ্ছে, কেন নিতে হচ্ছে, এতগুলো নামগুলো কেন? টাইমটাকে বোঝানোর জন্য। এই টাইমটাকে তোমাদেরকে টেন্সের এই রূপটা কিন্তু অবশ্যই প্রত্যেকে লিখে রেখে দিও। এই টাইমটাকে আরো ডিটেলে তোমাদেরকে নেক্সট যে ক্লাসটা আছে সেটাতে ডিটেলে বুঝিয়ে দেব, কিন্তু এর সঙ্গে এখন একটা জিনিস জেনে রাখবার দরকার পড়বে। এই যে একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, তাহলে এই অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এই সময় বা টেন্স একে আমরা একটার থেকে আরেকটাতে আলাদা করতে পারি। সেটা যখন ডিটেলে তোমাদেরকে টেন্সটা করাবো সেখানে বুঝতে পারবে। এট দি সেম টাইম এইখানে এই অক্সিলারি ব্যবহার আরেকটু তোমাদেরকে জানিয়ে দিই। খেয়াল করো, এই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়ার পরে একটা বাক্স রাখা আছে, যে বাক্স থেকে আমরা যখন কোনো ভার্ব পাবো না, সাধারণ বাক্যের ক্ষেত্রে যখন ভার্ব পাবো না ওখান থেকে ধার নেব। কি বললাম? সাধারণ বাক্যের ক্ষেত্রে একটু আগে বলেছিলাম যে রাম ইজটা নেই, রাম গুড বয় হবে না, রাম ইজ এ গুড বয় বলতে হবে। ঠিক আছে, ইজটাকে নিতে হলো। তাহলে এই সাধারণ বাক্যের ক্ষেত্রে আমাকে ধার নিতে হচ্ছে, কি কি নিতে হচ্ছে সেখানে যেমন লাগে, আর ক্রিয়ার কালে লাগে। ক্রিয়ার কালকে বোঝানোর জন্য লাগে, কি লাগে? প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে। এই বাক্সটা কিভাবে রাখা আছে? বর্তমান কালে এই বাক্স রাখা আছে এই যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি সিঙ্গুলার, আর এখানে হচ্ছে প্লুরাল।
ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট পার্সন আই এর ক্ষেত্রে কি হবে? আই এর সঙ্গে সব সময় বসবে am। উই মানে আই এর প্লুরালটা হয়ে যাচ্ছে, ফার্স্ট পার্সন প্লুরালে কি দাঁড়াচ্ছে? উই এর সঙ্গে বসবে আর। তাহলে প্রেজেন্ট টেন্সে বা বর্তমান কালে কি কি সাহায্যকারী ক্রিয়াপদ রাখা আছে ভালো করে লিখে নাও। am, are, আর এবং is। ঠিক আছে? এই ভার্ব কিন্তু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে am ব্যবহার হলো এবং প্লুরাল ক্ষেত্রে আর ব্যবহার হলো, আই am, উই আর। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হচ্ছে? দুটোই সমান, ইউ আর, তোমরাও তো সে একই ইউ, বলো ইউ আর। দেখা যাচ্ছে নিশ্চয়ই। এইবার হচ্ছে থার্ড পার্সন, মজাটা এইখানে। থার্ড পার্সনের ক্ষেত্রে যখন সিঙ্গুলার প্লুরাল শিখিয়েছিলাম তখনও শিখিয়েছিলাম এই জিনিস যে মেন ভার্বটার সঙ্গে কি যোগ হবে? মেন ভার্ব যদি থাকে তার সাথে কি যোগ হয়ে যাবে? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেখানে কোনো ভার্ব নেই সাধারণ বাক্যে তখন ব্যবহার হবে কিন্তু এই অক্সিলারি ভার্ব। কিন্তু নরমাল যদি কোনো একটা ভার্ব থাকে সেক্ষেত্রে কি শিখিয়েছিলাম? এস বা ইএস যোগ হবে। কোথায়? এই সেই থার্ড পার্সন সিঙ্গুলারের জায়গাটা। এইটা বারবার করে মনে রাখো। এই হচ্ছে থার্ড পার্সন আর এই হচ্ছে সিঙ্গুলারের প্লেস। ঠিক আছে? এখানে হবে হি বা শি, তুমি লিখতে পারো, হিও লিখতে পারো, শিও লিখতে পারো। এখানে রাম, শ্যাম, যদু, মধু, বাস, ট্রেন, ট্রাম, এরোপ্লেন, যা খুশি হতে পারে, যে কোনো জিনিস, যে কোনো নাম হতে পারে একটি। সেক্ষেত্রে কি হবে? ইজ। এই জায়গাটায় কিন্তু বসবে ইজ। তেমনি ওর যখন প্লুরাল সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, সেখানেও আর বসবে। এই বক্সটাকে তোমরা দেখে নিলে। এটা গেল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার টেন্সটাকে যখন ডিটেলে পড়াবো, আর একটু ডিটেলে পড়াবো এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে কিন্তু আরো এইগুলোর ব্যাখ্যা দেখাবো। আমার কথা, প্রেজেন্টের ইনডিফিনাইটের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এইগুলো ব্যবহার হবে। সাধারণ বাক্যের ক্ষেত্রেও কিন্তু এগুলো ব্যবহার হবে। যেখানে কি বললাম? যেখানে কোনো ভার্ব নেই তখন আমি এইভাবে সাহায্য নেব। আই অ্যাম এ গুড বয়, উই আর গুড গার্লস, এই ধরনের বলতে পারো। হি, এই যেমন বলেছিলাম রাম ইজ এ গুড বয়, এখানে দেখো সেই রাম মানে হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রামও একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে আর গুড বয়, গুড বয়েজ, তখন সিঙ্গুলার প্লুরাল শিখিয়েছি, তখন যেহেতু অনেকগুলো বালক সেখানে হয়ে যাবে বয়েজ, নাউনের সঙ্গে একটা এস যোগ হবে। আচ্ছা, সাধারণ বাক্য, ক্রিয়ার কাল। আচ্ছা, এই জায়গাতে এবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন এই রূপগুলো গেল, অতীতকালের ক্ষেত্রে, আচ্ছা এর সঙ্গে বলি পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ঘটিত বর্তমান কাল, সেক্ষেত্রে কি হবে? হ্যাভ আর হ্যাজ, এই দুটো ব্যবহার হবে। আমি যখন টেন্স করাবো তখন এটা বুঝতে পারবে। আর এবার বলি, এই যে অক্সিলারি যে ধার নেব, এর ক্ষেত্রে কিন্তু অতীতকালের ক্ষেত্রে এই am is are এইটা হয়ে যাবে যখন অতীতকাল হিসেবে ব্যবহার হবে জিনিসটা, তখন কিভাবে ব্যবহার হবে? এটা হয়ে যাবে was আর were, এই দুটো তখন ধার নেব। তখন কিরকম হয়ে যাবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের ক্ষেত্রে কিরকম হবে দেখে নাও। সেটা হচ্ছে
আই এর ক্ষেত্রে মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? ওয়াজ হবে। উই এর ক্ষেত্রে কি হবে? ওয়ার। ইউ এর ক্ষেত্রে ওয়ার। ইউ এর ক্ষেত্রে মানে তোমরা ক্ষেত্রে ওয়ার। হির ক্ষেত্রে আবার ওয়াস। আর দের ক্ষেত্রে কি হবে? আবার ওয়াস। পাস্ট টেন্সটা গেল। এছাড়া এই পাস্ট টেন্সের ক্ষেত্রে মানে অতীতকালের ক্ষেত্রে ওর যে আবার পারফেক্ট টেন্সটা আছে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে কিন্তু আরেকটা অক্সিলারি ধার নেওয়া যাবে বা ব্যবহার হয়, সেটা কি? হ্যাড। টেন্সটা ডিটেলে করালে তখন ওটাকে আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে ফিউচার। ফিউচারের ক্ষেত্রে অক্সিলারি বা সাহায্যকারী ক্রিয়াপদগুলো কি কি আছে দেখে নিন চট করে। ভবিষ্যৎকাল কি হচ্ছে? শ্যাল এবং উইল। এক্ষেত্রে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে কিরকম দাঁড়াবে জিনিসটা? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দাঁড়াবে শ্যাল, এক্ষেত্রেও দাঁড়াবে শ্যাল। সেকেন্ড পারসনের ক্ষেত্রে উইল, এক্ষেত্রেও উইল, এক্ষেত্রেও উইল, দের ক্ষেত্রেও উইল। তাহলে ফিউচার টেন্সটাও বোঝানো হলো। এইবার আমি এইটুকু দেখালাম যে অক্সিলারি গুলো এইগুলো মোটামুটি সাধারণ বাক্যের ক্ষেত্রে এবং ক্রিয়ার কালের ক্ষেত্রে কিভাবে দেখানোটা ব্যবহারটা হয়। ডিটেলে দেখালে তো তখন আরো জলের মতো হয়ে যাবে, সেগুলো তো দেখাবোই, এখানে ধারণাটা দিচ্ছি। লাস্টলি যেটা বলবো, এই যে অক্সিলারি গুলো রয়েছে, এই যে সাহায্যকারী ক্রিয়াপদ গুলো রয়েছে, এই সাহায্যকারী ক্রিয়াপদ গুলো কিন্তু আরো বেশ কিছু আছে। যেমন যেমন ডু বলে, ডু, এই ডুটা কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহার হয় কখনো কখনো, ওটা মেন ভার্ব হিসেবেও কখনো হয়, আবার অনেক সময় যখন ভার্ব থাকে না, অনেক সময় প্রশ্ন করবার ক্ষেত্রে সেটা আমি করে দেখাবো টেন্স যখন পড়াবো, এবং তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো যখন করাবো সমস্ত কিছুতে আমি দেখাবো ডুটা কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। ক্যান, এটাও কখনো কখনো অক্সিলারি হিসেবে মানে সাহায্য নেওয়া হয়, সেই হিসেবে অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো। আর এছাড়া দেখো, এছাড়া এই অক্সিলারি গুলো আরো কিছু অক্সিলারি আছে, যেমন ধরো বিন। এই একটু আগে বলেছিলাম বি একটা ভার্ব যার এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই সমস্ত গুলো ডিভিশন হয়ে যাচ্ছে, তেমনি বি এর আর একটা ফর্ম আছে বিন, সেগুলো কাজে লাগে। বিন কথাটা মাথায় রেখো, এগুলো আমি বলছি না, এগুলো টেন্স যখন করাবো আর একটু বাক্যটাকে একটু ডিটেলে আরেকটু এগোবো যখন আমরা, তখন এগুলোকে ভালো করে বোঝাতে পারবো। তা আজকে মোটামুটি তোমাদেরকে শেখালাম যে টেন্স কত প্রকারের, ক্রিয়ার কাল কত প্রকারের, বাক্যে অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করা হয়, এবং সেইটার উদাহরণ দিয়ে ডিটেল ক্লাস আমি নেক্সট ক্লাসে করাবো। তো এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম, চেষ্টা করলাম আরো খানিকটা এগিয়ে যেতে বাক্য গঠনের ক্ষেত্রে, ইংরেজি শেখার ক্ষেত্রে। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগছে, কতটা বুঝতে পারছো সেটা আমাকে জানাবে, যাদের বোঝার অসুবিধা থাকবে সেটাও জানাবে। পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখো, দেখে নতুন ক্লাসকে বোঝবার চেষ্টা করো। সবাই ভালো করে পড়াশোনা করো, জলের মতো সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আর সামনের ক্লাসে যেটা করাবো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বলছি হাতে পেন এবং খাতা নিয়ে বসবে। আজকের ক্লাসে এই অবধি থাকলো। যেগুলো করালাম সেগুলো একটু নিজেদের বাড়িতে যে গ্রামার বই আছে সেইগুলো একটুখানি রিভাইজ দেওয়ার চেষ্টা করো, পড়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে জলের মতো হয়ে যাচ্ছে। আমি তো আবার পড়াবো। তো আজকের ক্লাসে এই অবধি, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।